হাদি হত্যা মামলায় পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। জেএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। ডিবি প্রধান বলেন, যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় ওসমান হাদিকে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, প্রধান আসামি ফয়সাল করিম সহ 5 জন পলাতক থাকলেও এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে 12 জনকে। এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে জানিয়ে যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির সম্পৃক্ততা থাকার কথাও জানান এই ডিবি প্রধান। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তেপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। এদিকে এখনো ফয়সাল করিমের অবস্থান সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য নেই জানিয়ে আসামির ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন শফিকুল ইসলাম। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা দুবাই না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যার বিচার সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11:30টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই যাত্রা শুরু করে। মার্চ ফর ইনসাফ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, রায়ের বাজার, বদ্ধভূমি, মিরপুর 10, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হয়। পথযাত্রায় 10টি পিকআপে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। হাতে মার্চ ফর ইনসাফ প্ল্যাকার্ড সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে ওসমান হাদির পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার দাবি জানান। আমরা সরকারের কাছে স্পষ্ট বলে দিতে চাই, আগামীকালকের চার্জশিটে কোনোভাবে যদি শুধু ফয়সাল করিমকে দিয়ে নামকে অস্তে একটা চার্জশিট দেওয়া হয়, বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে। এবং আমরা স্পষ্ট করে বলি যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র একজন নামকাওয়াস্তে ব্যক্তি নন, তিনি বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের সবথেকে বেশি ভোকাল, এবং সেই সাথে তিনি ঢাকা 8-এর একজন প্রার্থী ছিলেন। আমরা 4 দফা দাবি নিয়ে আজকের আমাদের মার্চ ফর কর্মসূচিতে যাওয়ার জন্য এখানে একতাবদ্ধ হয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল গ্রহণ করা হয়েছে। আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে মোট 42টি আবেদন জমা পড়ে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আপিল আবেদন রয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছে, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল 3,406টি, মনোনয়নপত্র জমা পড়েছিল 2,568টি, বাছাই বৈধ হয়েছে 1,842টি আর বাতিল হয়েছে 723টি মনোনয়নপত্র। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন বলছে, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতর থেকেই নিবন্ধন করেছেন 7,61,140 জন।
নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক হবে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, এমন অবস্থায় নির্বাচন হওয়া নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। ইউসুফালের রিপোর্ট। মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলাদা আলাদা সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। যে এই নির্বাচনটা কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি প্রশাসনের যেই বিগত 3টা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট, এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে, এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ। বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না। যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব। একটি দলকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান আশা করেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে আপিলের পর তারা প্রার্থিতা ফিরে পাবে। ক্লারিক্যাল মিস্টেক এগুলো সংশোধনযোগ্য, অতীতেও দেখেছি এগুলো সংশোধন হয়ে যেত, কিন্তু এবার এগুলো বাতিল করা হয়েছে এবং এক্ষেত্রে বৈষম্যও করা হয়েছে। কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় নাই। তো এই জন্য এটা আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আগামী নির্বাচন উৎসব মুখর ও সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে সম্পূর্ণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার বলেন, জুলাই বিপ্লবের সময় লুণ্ঠিত অস্ত্রের মধ্যে প্রায় 15% অস্ত্র এখনও উদ্ধার হয়নি, তা অবিলম্বে উদ্ধার করতে হবে। একই সাথে বাইরে থেকে যেন কেউ কোনো অবস্থাতে অস্ত্র আনতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন নির্বাচন কমিশনার। অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এই পর্যন্ত আমরা আনুমানিক 85% কাছাকাছি হবে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না। এগুলো খুঁজে পেতে হবে। অবৈধ অ্যামুনিশন এবং হারিয়ে যাওয়া অ্যামুনিশন উদ্ধার করা, হারিয়ে যাওয়া অ্যামুনিশনের একটা বড় অংশ এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি। অ্যারাউন্ড 71 to 75% উদ্ধার করা গেছে, বাকিটা এখনো মাঠে আছে, এটাকেও খুঁজে পেতে হবে। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা 11টায় এই মতবিনিময় শুরু হয়ে শেষ হয় 1টায়। ঢাকা 17 আসনের 4টি থানার মধ্যে মঙ্গলবার তিনি মতবিনিময় করেন বনানী থানার নেতাকর্মীদের সঙ্গে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। শুধুমাত্র মিছিল মিটিং করার জন্য জাতীয়তাবাদীর নাম ব্যবহার করে সংগঠন তৈরি না করে সেই পেশার মানুষদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। বলেন, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি হয়রানি ও নির্যাতনের শিকার হন। তাদের যেন পুলিশি হয়রানির শিকার না হতে হয় সে বিষয়গুলো মাথায় রেখে আইন প্রণয়ন করতে হবে। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদীর নামে শুধু মিছিল মিটিং করার জন্য নয়, বরং আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের
মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে। দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে, মানব কল্যাণের পক্ষে। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষে শুনানি শেষ হয়েছে। আগামী 12 জানুয়ারি অভিযোগ গঠনের ওপর আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য 11 জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। এসএম আরিফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ 5টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হয়। মঙ্গলবার আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী। ওদের যে দায়িত্ব, রুলস অফ বিজনেসের দায়িত্ব দেওয়া আছে, সেই দায়িত্বের মধ্যে তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থান দমন ও ছাত্র জনতাকে হত্যার ঘটনার পরিকল্পনায় আসামিদের ফোনালাপ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। যত ধরনের শয়তানি, যত ধরনের দুর্বুদ্ধি এই গণহত্যা করার জন্য, গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা, সে বলছে সার্ভার স্টেশন আমি ভিজিট করতে যাব, যে এসে বলবো এইসব ক্ষতি হয়েছে, কিন্তু আসলে তার কনভারসেশন থেকে স্পষ্ট যে ওইখানে কোনো ক্ষতি হয়নি, যেটার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি। এই দুজনের কথোপকথন এবং অন্যান্য সামগ্রিক সাক্ষ্য প্রমাণিত থেকে স্পষ্ট যে এই দুজনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আদেশের দিন 12 জানুয়ারি ধার্য করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ 11 জানুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। মামলাটিতে আসামিসহ 2 জন করে সাক্ষীর অনুমতি পেলেও সাক্ষ্য দেবেন মোট 5 জন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের 16,665 জন শিক্ষার্থী নিজেদের পছন্দের ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যালট বাক্স নেওয়া হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। ভোট গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে। জানা গেছে, এই নির্বাচনে মোট ভোট পড়েছে 65%। এছাড়া নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ভোট পড়ছে 77%। আরও জানাচ্ছেন মেফতা গালিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন। তৎকালীন জগন্নাথ কলেজ থাকাকালে 1987 সালে সর্বশেষ নির্বাচন হলেও বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই ছাত্র সংসদ নির্বাচন। ভোট দিলাম 21টা, তারপরে হল সংসদে ভোট দিলাম, তারপরে ভোট দিয়ে এসে অনেক ভালো লাগছে। আমাদের স্টুডেন্টরা যেহেতু আমাদের প্রতিনিধিত্ব করবে, আমি আশা করছি তারা আমাদের হয়ে যেহেতু আমাদের প্রার্থিতা করছে, ভালো কিছু করবে। রাজনৈতিক দলের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, এই দ্বন্দ্বটা তাদের সবসময় এটা যাতে বজায় থাকে। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই, একদম সবকিছু পারফেক্ট। আমরা সবাই প্যানেল দেখে না, যোগ্য প্রার্থী দেখে ভোট দিব। আমি যে প্যানেলে দিব, এখন আমার ইচ্ছা যে ওই প্যানেলটা সুষ্ঠুভাবে কাজ করলে হবে, যে দলই হোক। ছাত্র সংসদের যারা প্রার্থীরা যদি নির্বাচিত হয়, তাদের মাধ্যমে আমরা সহজে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবো। প্রশাসন থেকে আমাদের যে চাওয়াগুলো আছে, চাওয়াগুলো তারা এনে দিবে। তবে প্রশাসনের দুর্বলতা, অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও সার্বিক নির্বাচন নিয়ে আশাবাদী ছাত্র নেতারা। অনেক এজেন্ট, অনেক টিচাররা, যারা বললাম বিশেষ একটি দলের বিশেষ একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচনের সাথে যারা জড়িত, যারা বিশেষ প্রেসক্রিপশনে চলে, তাদের পরামর্শে যারা আছে ওনারা পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা চাচ্ছি সব দলের মতের লোকেরা তারা
শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যারা প্রকৃতপক্ষে কাজ করবে তাদেরকে বাছাই করবে। এই দুইটা প্যানেলের এবং এই দুইটা রাজনৈতিক দলের আসলে প্রতিযোগিতা চলছে, প্রশাসনকে কে কার দিকে টেনে নিয়ে যাবে। অভিযোগ পাল্টা অভিযোগের মুখে সংবাদ সম্মেলন করে বিভিন্ন প্যানেল। যে ভোটার লিস্ট দিয়েছে, ভোটার লিস্টের অপোজিট পাশে তারা তাদের প্যানেলের সকল প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার সেখানে দেওয়া রয়েছে। আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন, একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা। এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, ছাত্র শিবিরের অদম্য জবিয়ান ঐক্য এবং বাম জোটের মাওলানা ভাসানের জোট সহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানী সহ সারা দেশে দিনকে দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, আমদানি কমে যাওয়ায় দেশে আবারও দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। ফলে প্রয়োজনীয় রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবহারকারীরা। আরও জানাচ্ছেন জাহেদ আহমেদ বাবু। জ্বালানি গ্যাস কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রয়োজনীয় সেই জ্বালানি গ্যাসের সংকট এখন সবখানে। এমনিতেই রাজধানীতে তিতাস গ্যাসের নেই পর্যাপ্ত সরবরাহ, তার উপর সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট যেন নগরবাসীর কাছে মরার উপর খাড়ার ঘা। নগরবাসীর অনেকেই এলপিজির উপর নির্ভরশীল, আর তাই বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট থাকায় মানুষের মাঝে বিরাজ করছে এক ধরনের হাহাকার। এদিকে গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও খুচরা দোকানে মিলছে না প্রয়োজনীয় গ্যাস, ফলে দোকানে দোকানে ঘুরছেন গ্রাহকরা। আগে 1500 টাকা ছিল, এখন 2200 টাকা। কিভাবে সাধারণ মানুষ কিভাবে চলবো? 12 কেজি সিলিন্ডারে 2000 টাকা দাম চাই আর কি। নগরীর কোথাও কোথাও গ্যাসের মজুদ থাকায় কেউ কেউ বাধ্য হয়ে সেটি আবার সংগ্রহ করছেন নির্ধারিত দামের চেয়ে 700-800 টাকা বেশি দরে। গ্যাসের দামই 1700-1800, আর এই জায়গা ধরেন 2300 এভারেজ পড়ছে, গ্যাস মিলে পড়ছে। নগরীতে গ্যাসের তীব্র এই সংকটের কারণে কেউ কেউ আবার চরম দুর্ভোগের শিকার হয়ে বাসাবাড়ির খাবার হোটেল রেস্তোরাঁ থেকেই সেরে ফেলছেন। বাসায় গ্যাসের প্রচুর সংকট, 3 দিন যাবত বাসায় গ্যাস নেই, এজন্য সকালে নাস্তাটা এখান থেকে করার জন্য বাচ্চাকে নিয়ে আসছি আর কি। দেশে হঠাৎ করে জ্বালানি গ্যাস সংকটের কারণ হিসাবে প্রয়োজনীয় সরবরাহ না থাকার কারণকে দুষছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। জাহাজ কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে, হঠাৎ করে এখন এলপিজি আমদানিকারক কোম্পানিগুলো এখন আর এই জাহাজ পাচ্ছে না, এলপিজি আনতে পারতেছে না। বাংলাদেশে পর্যাপ্ত গ্যাস মজুদ নাই, না থাকার কারণে যে সংকট, আপনি তো জানেন বিমান দুর্ঘটনার সময় আমরা উত্তরা কি দেখলাম, 30 টাকার পানি 600 টাকা কিনতে হয়েছে। এখন এই সিন্ডিকেট এভাবে সৃষ্টি হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে নেই ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের নিয়মিত অভিযান। এখন থেকে 1306 টাকা বিক্রি করতে হবে। আর এই ধারাবাহিকতায় কৃত্রিম সংকটকারী গ্যাস প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে জরিমানা ও দোকান সিলগালার মতো শাস্তি। প্রাইসিস থাকলেও কিন্তু মূল্য বেশি নেওয়া অযৌক্তিক। মূল্য যেহেতু সরকার দাম নির্ধারণ করে দেয়, এখানে মূল্য বেশি নেওয়ার সুযোগ নেই। সরজমিনে যত আমরা মনিটরিং করছি, এক্ষেত্রে আপনার অনিয়ম পেলে আমরা জরিমানা করছি। আজকে আমরা এখানে বড় একটা ডিলার পেয়েছি, যে ডিলার পর্যায়ে 1800-1900 টাকা বা 1600 টাকা এই দামে বিক্রি করছে। তো এই জন্য আমরা আজকে এখানে দুইটা প্রতিষ্ঠানকে আমরা একটাকে 50,000 আর একটাকে 20,000 টাকা জরিমানা করেছি। সিলিন্ডার গ্যাসের এই অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাজার ব্যবস্থার চরম ব্যর্থতা এবং শক্তিশালী সিন্ডিকেটের কারসাজি। ভোক্তারা বলছেন, যারা বিকল্প জ্বালানি ব্যবহারের সামর্থ্য রাখে না, তাদের জীবনের উপর কেন বারবার এই বিপর্যয় নেমে আসবে। আর তাই এই অবস্থা থেকে উত্তরণে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সবাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কোনো সংকট নেই, তারপরে উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। মুস্তাফিজ আইপিএল ও টি20 বিশ্বকাপ ইস্যুতে অর্থনীতি বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সাথে কোনো প্রভাব পড়বে না বলেও জানান অর্থ উপদেষ্টা। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট।
এটা ক্রীড়া উপদেষ্টাকে আপনাকে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। তিনি জানান, উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কথা বলেন মুস্তাফিজ প্রসঙ্গে। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান উত্তেজনার কোনো প্রভাব পড়বে না দেশের অর্থনীতিতে। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ, এটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টসে অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক, আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। বৈঠকে রোজায় ভোজ্য তেলের সংকট ঠেকাতে 1,35,00,000 লিটার সয়াবিন তেল এবং 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদনের কথাও জানান অর্থ উপদেষ্টা। সয়াবিন তেলের আমরা অর্ডার দিয়েছি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। গবেষণা জাহাজ স্পিরিট অফ নান্সি কর্তৃক সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এই সংক্রান্ত কমিটি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফকে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস এর অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। অধ্যাপক সাইদুর রহমান আজকের বৈঠকে গবেষণা সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি জানান, নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব এই গবেষণায় পাওয়া গেছে। 2018 সালের এক গবেষণায় সাথে তুলনা দেখা গেছে গভীর সমুদ্রে বড় বড় মাছ কমে যাচ্ছে, স্বল্প গভীর সমুদ্রে আশঙ্কাজনকভাবে মাছ কমছে। সেন্ট মার্টিন দ্বীপকে আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, পর্যটনের নামে দীর্ঘদিন ধরে চলা অনিয়ন্ত্রিত বাণিজ্যিক কার্যক্রমই দ্বীপটির পরিবেশ ধ্বংসের প্রধান কারণ। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্ট মার্টিন দ্বীপের মাস্টার প্ল্যান নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই কথা বলেন। সেন্ট মার্টিনকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে পরিবেশ উপদেষ্টা বলেন, বিশ্বের অনেক দেশেই এ ধরনের পরিবেশগতভাবে সংবেদনশীল দ্বীপে রাত যাপন নিষিদ্ধ। সেন্ট মার্টিন কোনো বারবিকিউ বা লাউড স্পিকারের জায়গা নয়। উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এটি প্রকৃতির কাছে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। স্থানীয়দের ঘরে পর্যটকদের থাকার ব্যবস্থা করে তুললে সেটি হবে হোটেল ও রিসোর্ট নির্ভরতার টেকসই বিকল্প। বহিরাগত জাহাজ চালায় এবং রিসোর্টের মালিক তারা নানান রকম অপপ্রচারে লিপ্ত হয়ে গেল। তাদের জাহাজে আগুন লেগে যায়, তাদের রিসোর্টে আগুন লেগে যায়, কোন রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না। সেন্ট মার্টিন বারবিকিউ পার্টির জায়গা না, সেন্ট মার্টিন জোরে গান শুনে থাকার জায়গা না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা এই দ্বীপ কিন্তু আসলে অস্তিত্ব সংকটের মুখে আছে। অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে। এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙ্গামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সকাল 6টায় চুয়াডাঙ্গায় বাতাসের আর্দ্রতা ছিল 93%। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে সিরাজগঞ্জ জেলায় সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে তীব্র শীতে কাঁপছে যমুনা পাড়ের এই জেলা। মঙ্গলবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষ কাজ করতে পারছে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধরা। বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা আসাদুর রহমান জানান, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে নেমে এসেছে 7 ডিগ্রিতে। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের প্রভাব, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভোর 6টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আগের দিনের তুলনায় একদিনেই তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র 600 মিটার। ঠান্ডার যেটা আমার গাড়ি চালানোর মুশকিল হয়ে গেছে, এত পরিমাণ ঠান্ডা, তারপরে লোকজন নাই, বাড়ি থেকে তো বাড়ানোই যাচ্ছে না, খুব সমস্যা। আর সূর্য থাকলে তো তাপ নাই, সূর্য তো উঠছেই না। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। অন্যদিকে কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দেশের সংবাদ শেষ করব প্রাপ্তি অপ্রাপ্তির বিদায় বছর 2025 নিয়ে একটি প্রতিবেদন দিয়ে। অনেক উত্থান পতন, আলোচনা সমালোচনা, প্রাপ্তি অপ্রাপ্তির মাঝেই শেষ হলো 2025। 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ, সেই সাথে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদির হত্যাকাণ্ড। অপ্রাপ্তির সেই গল্পে পুরনো বন্দোবস্তকে পাশ কাটিয়ে নতুন বছরে মানুষ খুঁজে পেতে চায় এক নতুন সূর্যোদয়, যেখানে নিশ্চিত হবে খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা, থাকবে না কোনো বৈষম্য, হারাবে না এই জাতির মূল্যবোধ। রাজীব আহমেদ এবং তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেপ্তা গালিব। দীর্ঘ উত্থান পতন, আশা আকাঙ্ক্ষা, প্রাপ্তি অপ্রাপ্তির গল্পে মোড়ানো একটি বছর 2025। ডায়েরির পেছনের পাতায় জমে আছে সংকট, আশায় দানা বাঁধতে থাকা এক টুকরো হতাশা ছাপিয়ে 2026-এর নতুন বাংলাদেশে নতুন সূর্যোদয়ে শুরু হবে এক ক্ষুদ্র আলোকছটা। 2026-এ বাংলাদেশে অপেক্ষা করছে বহুল প্রতীক্ষিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। দীর্ঘ 15 বছর গ্লানি দূর করে এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বেছে নিতে চায় নতুন সম্ভাবনা। আমরা আশা করব 26-এর বাংলাদেশের যে সরকার আসবে, জনগণের যে সরকার আসবে, সেই সরকারটা তারুণ্য নির্ভর হোক, সেই সরকারটা ছাত্র নির্ভর হোক এবং এই সরকার জনগণের পালস বুঝুক। আদর্শ একজন নেতা আমাদের পরিচালনা করুক, আমরা সেটাই চাই এবং আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, এটাই আমাদের। পরবর্তী যে বাংলাদেশটা আমরা এক্সপেক্ট করতেছি সবার থেকে, অবশ্যই সেটা জনগণের বাংলাদেশ হবে, গণতান্ত্রিক একটা পরিবেশ সব জায়গাতে যাতে বিরাজ করে এরকম একটা বাংলাদেশ। যারা আত্মহতি দিয়েছে, যে পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনটাকে বাস্তবায়ন করতে পারবে। দুই দলের মধ্যে যারাই ক্ষমতায় আসুক, তারা একসাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা নিশ্চিত হবে খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা, বৈষম্যের শিকার হবে না কেউ। নির্বাচনে যারা পাশ করব, সাধারণ মানুষ যেমন ভালো চলবো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম থাকবো, এইগুলির ব্যাপারে যদি খেয়াল রাখে, তাইলে সাধারণ মানুষ আমরা চলে ফিরে খেয়ে পারবো। আমরা চাই দেশের একটা শান্তি, যাতে আমরা ব্যবসা করে শান্তি মতো আমরা খাইতে পারি। সামনে যেভাবে সুন্দর চলে সেইভাবে আমরা আল্লাহর কাছে চাই। সংখ্যা কাটিয়ে যে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে নারীরা, সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তার পাশাপাশি সম্মান নিয়ে বেঁচে থাকবে এই সমাজে। আমরা আমাদের ভোটার অধিকার চাই, আমরা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে মেয়েদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। 2026-এ আমরা চাই যে মেয়েদের সুবিধা বা নিরাপত্তাটা এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশ বলতে পুরা বিশ্বেই নারীরা হচ্ছে তাদের নিজেদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে চায়।
যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে অ্যাটলিস্ট সম্মান দেওয়া হবে, তাদের সেফটির ব্যাপারটা চিন্তা করা হবে। সকল অমানিসা কাটিয়ে নতুন সূর্যোদয়ের আলোকছটায় খুঁজে পাবে এক নিরাপদ বাংলাদেশ। সেই প্রত্যাশায় বুক বেঁধেছে সব শ্রেণী পেশার মানুষ। সকল আধার কাটিয়ে গণতান্ত্রিক পন্থায় মিলবে অর্থনৈতিক মুক্তি, যেখানে থাকবে না কোনো রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক নিপীড়ন। এমনই একখণ্ড নিরাপদ বাংলাদেশ গড়তে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় দেশের আপামর জনগণ। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।